আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। অনার্স পার্ট 1 সমষ্টিক অর্থনীতি 21-22-03 অনলাইন ক্লাস। অনার্স পার্ট 1 এর সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমি তোমাদের আজকে পড়াবো প্রকল্প বাছাইয়ে বিনিয়োগের বর্তমান মূল্যতত্ত্ব, অর্থাৎ বিনিয়োগ চ্যাপ্টারের এই টপিক্সটি প্রকল্প বাছাইয়ে বিনিয়োগের বর্তমান মূল্যতত্ত্ব কীভাবে কাজ করে তা মূলত আমরা আজকে আলোচনা করব। বিনিয়োগকারী লাভজনক প্রকল্প বাছাই করে বিনিয়োগ করে সর্বোচ্চ মুনাফা অর্জন করতে চায়। প্রত্যেক বিনিয়োগকারী তার মুনাফাকে সর্বোচ্চ করার জন্য চেষ্টা করে এবং তার যে বিনিয়োগের যেসব ক্ষেত্রগুলো থাকে বা প্রকল্প থাকে তার মধ্যে যেটি লাভজনক সেই লাভ প্রকল্পে সে বিনিয়োগ করতে আগ্রহী হয়। এই জন্য তার অনেক ক্ষেত্র বা প্রকল্পের মধ্যে তাকে বেছে নিতে হয় কোন প্রকল্পে বিনিয়োগ করলে তার পে অফ রিটার্ন বা প্রফিট বেশি হবে। যেখানে প্রফিট সে বেশি মনে করে সেখানেই বিনিয়োগ করে। তবে এই বাছাইয়ের ক্ষেত্রে কিছু পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতির মধ্যে প্রেজেন্ট ভ্যালু মেথড অর্থাৎ বর্তমান মূল্য তত্ত্বটি বেশ গুরুত্বপূর্ণ এবং এই বর্তমান মূল্য তত্ত্বকে বিবেচনা করতে গেলে দুটি দৃষ্টিকোণ থেকে বিবেচনা করতে হয়। কয়া আছে মোট বর্তমান মূল্য টোটাল প্রেজেন্ট ভ্যালু, যাকে আমরা সংক্ষেপে TPV বলি, টোটাল প্রেজেন্ট ভ্যালু। এবং দ্বিতীয় ধরনটি হচ্ছে নিট বর্তমান মূল্য, নিট প্রেজেন্ট ভ্যালু, NPV। আমরা আলোচনার সুবিধার্থে সংক্ষেপে এই দুইটা পয়েন্টের নাম আমরা বলে থাকি, দুইটা পরিমাপ তত্ত্বের নাম বলে থাকি TPV এবং NPV। এখন আমরা দেখব যে আসলে TPV কি এবং NPV কি। মোট বর্তমান মূল্য টোটাল প্রেজেন্ট ভ্যালু আমরা এখন আলোচনা করব। আমরা বর্তমান মূল্য পদ্ধতি বিশ্লেষণ করতে গিয়ে মোট বর্তমান মূল্য আর নিট বর্তমান মূল্য দুটোই নিম্নে আলোচনা করব। তা প্রথমে আমরা টোটাল প্রেজেন্ট ভ্যালু এটি একটু ব্যাখ্যা করে নিই। কোনো প্রকল্পের মেয়াদকালে বিভিন্ন সময়ে প্রত্যাশিত আয়কে বাজার সুদের হারে বাট্টা করলে যে আয় পাওয়া যায় তাকে মোট বর্তমান মূল্য বা টোটাল প্রেজেন্ট ভ্যালু বলা হয়। অর্থাৎ প্রকল্পে বিনিয়োগের পূর্বেই বিভিন্ন মেয়াদের বর্তমান মূল্য TPV নির্ণয় করে প্রকল্প ব্যয় সি এর সাথে তুলনা করে বিনিয়োগকারী প্রকল্প বাছাই করে থাকে। অর্থাৎ প্রকল্প বাছাইয়ের ক্ষেত্রে বিনিয়োগকারী লক্ষ্য করে যে তার প্রত্যাশিত আয় যা হবে খরচ তার চাইতে কম না বেশি। এখানে এই প্রত্যাশিত আয়ের উপরে সি এর সরাসরি কোনো প্রভাব বা রিয়্যাক্ট নেই, বরং শুধু তুলনা করে দেখায় আয় বেশি না ব্যয় বেশি। যদি প্রকল্পটির আয় বেশি হয় অর্থাৎ টোটাল প্রেজেন্ট ভ্যালু বেশি হয়, টোটাল প্রেজেন্ট কস্ট কম হয়, তাহলে সেখানে বিনিয়োগ করা লাভজনক হয়। তার সাথে আমরা এখানে আরেকটু বিষয় বলতে চাই, সেটি হচ্ছে দেখো খেয়াল করে তোমরা, প্রকল্পের মেয়াদকালে তার মানে প্রকল্পগুলো কখনো 1 বছরের হতেও পারে, তবে সাধারণত প্রকল্প 1, 2, 3, 4, 5 বা দীর্ঘ মেয়াদের প্রকল্পও হতে পারে। স্বল্প মেয়াদের প্রকল্প হলে 1 থেকে 5 বছরের মধ্যে থাকবে, মধ্যম মেয়াদী প্রকল্প হলে 6 থেকে 10 বছরের মধ্যে থাকবে, আর দীর্ঘমেয়াদী প্রকল্প হলে 10 থেকে তদূর্ধ্ব এই মেয়াদকালে প্রকল্প চলতে পারে। যাই হোক, তাহলে এই প্রকল্প বেছে নেওয়ার বিভিন্ন সময়ের প্রত্যাশিত আয়কে বাজার সুদের হারে বাট্টা করলে TPV পাওয়া যায়। অর্থাৎ 1 বছরের, 2য় বছরের, 3য় বছরের, এভাবে n সংখ্যক বছরের প্রত্যাশিত আয়কে বাজারে যে সুদের হার প্রচলিত রয়েছে সেই হারে বাট্টা করলে যে আয় পাওয়া যায় তাকে মোট বর্তমান মূল্য বা টোটাল প্রেজেন্ট ভ্যালু বলা হয়। অর্থাৎ 100 টাকা ব্যয় করলে সুদের হার মনে করি হচ্ছে যে 10 টাকা,
আর বাজার হচ্ছে যে এটা সুদের হার, আর সে যদি এই 10 টাকা পায়, বিনিয়োগ করেও যদি তার 100 টাকায় 10 টাকা আসে, অথবা তার একটু বেশি আসে বা কম হারে আসে, বারটা করলে তার সেই লাভটা যা আসবে বা মোট বর্তমান মূল্য যা আসবে তার সাথে মিলিয়ে দেখতে হবে যে খরচ কম না বেশি। অর্থাৎ প্রকল্প বাছাই করতে হলে বিনিয়োগ করে তারপরে লাভ সৃষ্টি করে প্রকল্প বাছাই করা হয় না, এটি বর্তমানে বসে একটি আনুমানিক হিসেব যে কোনো প্রকল্পে ব্যয় করলে তার পে অফ রিটার্ন 1 বছরে কত আসবে, 2 বছরে কত আসবে। মনে করি প্রকল্পটি যদি 3 বছরের হয়, তাহলে 3 বছরে বিভিন্ন 3 বছরে 3টি প্রত্যাশিত আয়কে যোগ করে এই চলমান বাজারে সুদের হার দিয়ে বারটা করলে এখন যে খরচ টোটাল প্রেজেন্ট ভ্যালু যা হবে, টোটাল প্রেজেন্ট কস্ট যদি বেশি হয় তাহলে লস, যদি টোটাল প্রেজেন্ট ভ্যালু খরচের চাইতে বেশি হয় তাহলে লাভ। আর যদি টোটাল প্রেজেন্ট ভ্যালু এবং টোটাল প্রেজেন্ট কস্ট পরস্পর সমান হয় তাহলে এখানে নর্মাল প্রফিট থাকে এবং প্রকল্পটি নিরপেক্ষ হয়। এই আমরা এটা পদ্ধতিটি দেখিয়েছি, একটু খেয়াল করো তোমরা। দেখো এখানে টোটাল প্রেজেন্ট ভ্যালু লেস দ্যান সি হলে প্রকল্প লাভজনক হবে। অর্থাৎ আমরা প্রকল্পটাতে উৎপাদন করে মানে বিনিয়োগ করব, আনুমানিকভাবে উৎপাদন করার পরে যদি আমার টোটাল প্রেজেন্ট ভ্যালু সুদের হার দিয়ে বারটা করার পরে গ্রেটার দ্যান সি হয়, অর্থাৎ টোটাল প্রেজেন্ট ভ্যালু বেশি আর টোটাল প্রেজেন্ট কস্ট বা সি কম হয়, খরচ কম হয়, তাহলে প্রকল্পটি অবশ্যই লাভজনক এবং এক্ষেত্রে সুপার নর্মাল প্রফিট থাকবে, অর্থাৎ অস্বাভাবিক মুনাফার অস্তিত্ব এই প্রকল্পে থাকবে। যে কোনো রেশনাল প্রডিউসার বিনিয়োগের আগেই তাকে এটি বিবেচনা করে নিতে হয় যে সে যেখানে বিনিয়োগ করতে যাচ্ছে তার ওই প্রকল্পটি তার জন্য লাভজনক না তার লোকসানের কারণ হবে, অবশ্যই তাকে এটি বিবেচনা করে নিতে হয়। মোটামুটি আনুমানিক একটা হিসাব দাঁড় করিয়ে সে যদি সেখানে লাভ দেখতে পায়, অর্থাৎ টোটাল প্রেজেন্ট ভ্যালুকে বেশি দেখতে পায়, খরচকে কম দেখতে পায়, তাহলে অবশ্যই সে ওই প্রকল্পে বিনিয়োগের জন্য উদ্যোগ গ্রহণ করবে। আর যদি টোটাল প্রেজেন্ট ভ্যালু লেস দ্যান সি, অর্থাৎ টোটাল প্রেজেন্ট ভ্যালু বা প্রত্যাশিত আয় সে প্রকল্প শেষে যা পাবে তা যদি খরচের চাইতে হচ্ছে যে কম হয় তাহলে এখানে লোকসান হবে, খরচ বেশি হবে। টোটাল প্রেজেন্ট ভ্যালু যদি কম হয় তার লোকসান হবে, অর্থাৎ টিপি ভি লেস দ্যান সি হলে প্রকল্পটি লোকসান বা অলাভজনক হবে। কোনো রেশনাল প্রডিউসার বোঝার পরে কখনোই এই প্রকল্পে বিনিয়োগ করবে না, কারণ কেউই ক্ষতির শিকার হতে চায় না। আর বিনিয়োগের উদ্দেশ্যই হচ্ছে মুনাফা অর্জন করা, সেই মুনাফা যদি ব্যাহত হয় সেখানে ঝুঁকি ও অনিশ্চয়তা নিয়ে কোনো প্রডিউসারই বিনিয়োগ করবে না। আর হচ্ছে টোটাল প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল সি, এখানে আমরা বলতে পারি টোটাল প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টোটাল প্রেজেন্ট কস্ট, প্রকল্পটি নিরপেক্ষ, এখানে মুনাফা নর্মাল থাকবে। প্রডিউসার চাইলে এখানে বিনিয়োগ চালিয়ে যেতে পারে, কারণ উৎপাদনের উপকরণের যে প্রদত্ত খরচ বা তাদেরকে যা প্রদান করতে হবে তা এই প্রকল্প থেকে উঠে আসবে। অতএব এখানে ভূমি, শ্রম, মূলধন এবং অর্গানাইজার লাভবান হবে, মানে ন্যূনতম লাভ তাদের থাকবে, একেবারে শূন্য হবে না। অতএব প্রকল্পটিতে এটিতে প্রথমটি টিপিভি লেস দ্যান সি হলে প্রকল্প লাভজনক হবে, আর টিপিভি সি হলে এখানে অস্বাভাবিক লাভ হবে, এখানে স্বাভাবিক লাভ হবে। কেউ ইচ্ছে করলে প্রকল্পে বিনিয়োগ করতেও পারে, আর যদি তার এই ধরনের 1 নম্বর ধরনের প্রকল্প বেশি থাকে তাহলে এটাকে ওভারকাম করে এই ধরনের প্রকল্পেই বিনিয়োগ করা উচিত। আর যদি তার কোনো বিকল্প না থাকে বা ফুল কম্পিটিশনের মার্কেট হয় যেখানে অস্বাভাবিক মুনাফা টিপিভি গ্রেটার দ্যান সি করা সম্ভব হচ্ছে না, সেখানে এই প্রকল্পেই বিনিয়োগ করা তার জন্য লাভ হবে, অর্থাৎ টিপিভি ইকুয়াল সি, অর্থাৎ যত আয় তত ব্যয় হলেও চলতে পারে উৎপাদন।
এখন বিনিয়োগ থেকে প্রত্যাশিত আয়ের মোট বর্তমান মূল্য তাহলে কেমন, আমরা কিভাবে ব্যাখ্যা করব? এখানে মনে করি আমার প্রকল্পে 1, 2, 3 বছর রয়েছে। যদি একটি বছর থাকে সেক্ষেত্রে একরকম হবে, আর যদি অনেকগুলো বছর থাকে তাহলে আমাকে যোগ করে, সব বছরগুলো যোগ করে অসংখ্য বছরের প্রত্যাশিত আয় বের করে সব বছরের খরচগুলোর সাথে তুলনা করে আমার প্রকল্প বাছাই করতে হবে। তাই এখন আমরা দেখি যে এখন যদি মনে করি যে ধরা যাক R0 পরিমাণ মূলধন 1 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদের হারে প্রডিউসার বিনিয়োগ করতে চাচ্ছে। বছর শেষে তাহলে তার মোট আয় দাঁড়াবে কত? তাহলে প্রাথমিক মূলধন ছিল তার কত? R0 পরিমাণ মূলধন। এটা সে ব্যবহার করবে কত দিনের জন্য? 1 বছরের জন্য। এটা সুদের হারটা কি? চক্রবৃদ্ধি হারে সুদ। এখন চক্রবৃদ্ধি হার বলতে তোমরা কি বোঝো জানি না, তো যাই হোক আমি বলে দিচ্ছি। সেটি হচ্ছে 100 টাকায় সুদ যদি 10 টাকা হয় তাহলে সুদ আসলে কত হবে? 110 টাকা। এখন কোনো ঋণ গ্রহীতা এই সুদটি পরিশোধ করতে পারল না, এই নগদের বা তার সুদের কিছুই পরিশোধ করতে পারল না, সে সুদ নিয়েছে, তাহলে তাকে এখন পরের মাসে তার মূলধন গিয়ে দাঁড়াবে 110 টাকা। আগে মূলধন ছিল কত? 100 টাকা, আর তার মুনাফা দিয়ে বা সুদ দিয়ে হয়েছিল 110 টাকা। এখন এসে দাঁড়ালো তার মূলধন, মোট মূলধন 110 টাকা। তাহলে এই 10 টাকায় কয় টাকা সুদ? 100 টাকায় যদি 10 টাকা সুদ হয় তাহলে 110 টাকায় সুদ হবে 11 টাকা। এবার মনে করি সেই 11 টাকাও পরের মাসে সে সুদ পরিশোধ করতে পারলো না। এবার তার মূল দাঁড়াবে 110 টাকা প্লাস 11 টাকা, 121 টাকা। এইভাবে প্রতি সময়ে সুদ হচ্ছে মূলধনের মধ্যে সংযুক্ত হয়ে চক্রাকারে সুদ বাড়তেই থাকবে। যেহেতু মূলধন বেড়ে যাচ্ছে, সুদের পরিমাণও বেড়ে যাচ্ছে, একে চক্রবৃদ্ধি হারে সুদ বলা হয়। তো যাই হোক, এভাবে বিনিয়োগ করলে বছর শেষে তার সূত্রটি দাঁড়াবে R1 = R0 প্লাস IR0। এখন তাহলে এখানে তার এখানে কি হবে? এখানে R1ই হবে, যেটা মিস্টেক হয়েছে, এখানে R1 হবে। R1 = R0 প্লাস IR0। তোমরা দেখো এই দুই টার্মের মধ্যে দুটো চলকই একরকম রয়েছে, তাহলে এখানে আমরা R0কে কমন নিতে পারি। তাহলে পরবর্তী লাইনে বা R1 = R0, এখান থেকে আমরা R0কে নিয়ে নিলাম। R0 নিলে এখানে আমাদের কি থাকছে? 1 থাকবে। তাহলে যেটি এখানে আছে সেটি পুরোটাই কমন নিয়েছি, তাহলে এর সাথে একটা 1-এর অস্তিত্ব থাকে, শুধু 1টি থাকলো। এবার প্লাস আরকে আমরা কমন নিলে শুধু আর এদিকে কমনে চলে আসছে, আই প্লাসের পাশে বসতে, তাহলে গিয়ে কি দাঁড়ালো? R1 = R0 1 প্লাস আই। বুঝা আছে? এখন তাহলে আমাদের কি দাঁড়ালো? 1 বছরের আয় এইভাবে আমাদের দাঁড়ালো। এখন 1 বছর, এবার সময় সংযুক্ত করতে হবে। তাহলে কি হলো? এদিক থেকে R0কে এদিকে নিয়ে আসলাম, এটি আমাদের প্রথম বছরের প্রত্যাশিত আয় আমরা পাচ্ছি। তাহলে এটা আমরা নিয়ে আসলাম, আনার পরে কি হলো? R1 এদিকে গেল, এদিক থেকে এদিকে আসলো, বজ্র গুণন করে আমরা কি পেলাম? R1, আর এর নিচে 1 থাকে, তাই না? R1 এর নিচে একটা 1 আছে না? তাহলে R1 এখানে বসলো আর R0 এদিকে আসলো। এখন আমার কি থাকলো? R1 1 প্লাস আই, বা এটাকে আমরা এই যে R0, এটাকে 1 বছরের প্রেজেন্ট ভ্যালু বলতে পারি। তাহলে R0টি কি? 1 বছরের প্রেজেন্ট ভ্যালু। তাহলে 1 বছরের প্রেজেন্ট ভ্যালু সমান কি? R1 1 প্লাস আই, এটি সূত্রের 1, আর এই প্লাস আই, এটি বছর শেষে বর্তমান মূল্য। তাহলে 1 বছর শেষে আমরা বর্তমান মূল্য কি পেলাম? পিভি বা কি? R0 = R1 / 1 প্লাস আই। এখন এখানে এর ঘাত কত? এই সমীকরণটির ঘাত যখন কোনো চিহ্ন দেওয়া হয় না, এখানে 1 আছে, তাহলে R1 / 1 প্লাস আই টু দি পাওয়ার 1 হয়।
তা আমরা 1 উল্লেখ করি না, তাহলে এটি 1 বছরের বোঝা যায় যে এটি বছর শেষে বর্তমান মূল্য। এখন এবার অনুরূপভাবে দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর একইভাবে বের করা যায়, সংক্ষেপে করে ফেলা যায়। যাই হোক, আমরা দেখি। তাহলে দ্বিতীয় বছর R0 ইকুয়াল কি R1 প্লাস IR1। তাহলে দ্বিতীয় বছরে আমাদের মূলধনের পরিমাণ কিন্তু এইটা দাঁড়ালো, অর্থাৎ মোট অর্থ তার সাথে যোগ হবে সুদের হার বা বাট্টাকৃত সুদের হার করলে আমি মোট প্রত্যাশিত আয় পেয়ে যাব। এখন R1 এটি দ্বিতীয় বছরের প্রত্যাশিত আয়, এবং তাহলে এবার R2, এখানে আমরা খেয়াল করছি দুটো R1 রয়েছে। অনুরূপভাবে আমরা প্রথম বছরে যেভাবে করেছি, R1 কমন নিলে এখানে 1 থাকে আর এখানে আয় থাকে। তাহলে আমাদের দ্বিতীয় বছরের প্রত্যাশিত আয় R2 সমান দাঁড়ালো R1 1 প্লাস আয়, বা R1 প্রত্যাশিত আয় R1, এটা দ্বিতীয় বছরের প্রত্যাশিত আয় R2 বাই 1 প্লাস এইটুকু সুদের হারের সাথে বাট্টাকরণ, আর এটা প্রত্যাশিত আয়। আচ্ছা, তাহলে R2 বাই 1 প্লাস আই টু দি পাওয়ার 2, অর্থাৎ প্রগমনের ধারা অনুযায়ী এখানে 1 ঘাত, এখানে 2 ঘাত, 3 বছরে গিয়ে হবে R1 ইকুয়াল R2 বাই 1 প্লাস আই টু দি পাওয়ার 3, টু দি পাওয়ার 4, টু দি পাওয়ার 5। এভাবে মেয়াদ বাড়লে আমাদের বিষয়টি এরকম দাঁড়াবে এবং বাড়তে থাকবে। এরপর তাহলে PV ইকুয়াল R0 কিও দাঁড়ালো R1 বাই 1 প্লাস আই, R2 হবে R2 বাই 1 প্লাস আই, এখানে 2 হবে, কারণ এটা দ্বিতীয় বছরের, বোঝা যাচ্ছে, এটা দ্বিতীয় বছরের। হ্যাঁ, এখন এটি দ্বিতীয় বছরের বর্তমান মূল্য। হ্যাঁ, তারপরে এখন আমরা এটা, আমি যা বললাম এটা ডাইরেক্ট বসালে এখানে R2 হয়, আর আমি যদি R1 এর মান বসাই, তাহলে R1 এর মানটা তোমরা দেখবে এখানে কি আছে, দেখো R1 ইকুয়াল 0 1 প্লাস আই, 1 প্লাস আই। তাহলে এখন R1 এই মানটার জায়গায় আমরা R2 R1, এই যে এটা R0টা দেখো R1 বাই 1 প্লাস আই, এটা R1 ইকুয়াল R0 1 প্লাস আই। তাহলে এখানে এই থাকলো R1 এর মানে R1 এর মান এইটা। তাহলে এখন R1 সমান আমরা কিন্তু এখানে এটা বসাতে পারি। তা যাই হোক, সূত্রের মধ্যে যেটা যেহেতু এই, তখন দাঁড়ালো R1 R2 বাই 1 প্লাস আই টু দি পাওয়ার, বা PV R0 ইকুয়াল R1 বাই R2 0 R টু দি পাওয়ার 2 বা 1 প্লাস আই হোল স্কোয়ার। এটি দ্বিতীয় বছরের শেষে বর্তমান মূল্য। এখন এটি যেহেতু দ্বিতীয় বছর, আমি এখানে কেন 2 দিতে বলছি, এটা মান বসালে একটু ব্যাহত হয়, কারণ দ্বিতীয় বছর চেনার জন্য এখানে আমার 2 রাখাই উচিত, মান বসায় চেঞ্জ করা ঠিক হয়নি। মানে এটা 2 থাকলে R2 বাই 1 প্লাস আই, কারণ বোঝা যেত এটি 1 বছরের, R1 1 প্লাস আই 1 বছরের, আর এটি R2 1 প্লাস আই 2 বছরের, দ্বিতীয় বছরের। এভাবে তৃতীয় বছরেরটাও করা যায়, সেটা হবে R3 1 প্লাস I0 হোল স্কোয়ার। চতুর্থ বছরেরটা হবে R4, এখানেও 3 হয়ে যাবে, R4 1 প্লাস আই টু দি পাওয়ার 4। আবার যদি আমি পঞ্চম বছর করি, R5 1 প্লাস আই টু দি পাওয়ার 5, অর্থাৎ এখানে যে পাওয়ারটি বসবে এখানেও সেই পাওয়ারটি বসবে। এভাবে বছর তাকালেই বোঝা যাবে 1 বছরেরটা, 2 বছরেরটা, 3 বছরের, 4 বছরের, 5 বছরের, এটি বোঝা যাবে। যাই হোক, অনুরূপভাবে যদি n সংখ্যক বছর থাকে, মানে অনেক বছর, তাহলে সেক্ষেত্রে আমাদের সূত্রটি হবে এরকম। অনুরূপভাবে n বছর শেষে বর্তমান মূল্য দাঁড়াবে। দেখো, অত দরকার নেই, আমরা এখানে আসি প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ R0 কাল Rn বাই 1 প্লাস আই টু দি পাওয়ার n, অর্থাৎ 1 বছর এখানে 1 বসবে, এখানে 1 বসবে,
দ্বিতীয় বছরে এখানে 2 বসবে, এখানে 2 বসবে, তৃতীয় বছরে এখানে 3 বসবে, এখানে 3 বসবে, আর n সংখ্যক বছর এখানে rn 1 + i n বসবে। যাই হোক, এখন আমরা সামগ্রিকভাবে সূত্রটি 1 বছর, 2 বছর, 3 বছর, n সংখ্যক বছর আমরা বের করে নিলাম। এখন আমরা কি করতে পারি? এখন দ্বিতীয়ত দেখো, তাহলে এখন আমরা এই সূত্রটিকে কিভাবে সাজাবো। এখন যদি আমরা বিভিন্ন বছরের প্রত্যাশিত আয় বিবেচনা করি, তাহলে r1, r2, r3 ড্যাশ n আসবে। এটা বিভিন্ন বছরের প্রত্যাশিত আয়, এবং চক্রবৃদ্ধি হারে সুদের হার আয় হয়, তাহলে আমাদের টিপিভির সূত্রটি হবে নিম্নরূপ। টিপিভি = r1, এটা 1 বছরের আয়টা আমরা যা বের করেছি আগে, এটা দ্বিতীয় বছরের আয়, এর মধ্যে প্লাস ড্যাশের মধ্যে তৃতীয়, চতুর্থ, পঞ্চম অসংখ্য বছর রয়েছে, এটি হচ্ছে n সংখ্যক বছর। তাহলে আমাদের অসংখ্য বছরের একটি প্রকল্পের ক্ষেত্রে আমাদের সূত্র দাঁড়াবে টিপিভি = r1/1 + i, এই যে এরকম দেখো, r2 rn, এটি মোট বর্তমান মূল্য, এগুলোকে যোগ করলে যা পাওয়া যায় সেটি বর্তমান মূল্য। তাহলে আমরা এইটিকে সামেশন করে ফেলি। তাহলে সামেশন j = i এবং n, অর্থাৎ আমাদের খাতগুলো হচ্ছে 1, 2, 3, এই যে 1, 2, 3, এই খাতগুলো বা বছরগুলোকে আমরা জে দিয়ে দেখাচ্ছি। এটি কোন পর্যন্ত দেখো, 1 থেকে শুরু করে n পর্যন্ত। এখানে কি আছে, 1 + i⁻1, 1 তো দেখানো হয় না, তাহলে আমাদের এই বছর হচ্ছে কি দিয়ে শুরু, 1 দিয়ে, শেষ কি দিয়ে, দেখো n দিয়ে। তাহলে আমাদের লিমিট, অর্থাৎ j = 1, সামেশন j = 1 লিমিট n, আমাদের লিমিট হচ্ছে n পর্যন্ত বছর। তাহলে এখন আমরা যদি আরগুলোকে ri, r2, r3, r4 ড্যাশ rn-কে যোগ করি, তাহলে কিন্তু আমরা মূলত পাই, সামেশন করলে পাই rj, কারণ বছরগুলোকে আমরা j দিয়ে দেখাচ্ছি। তাহলে এখন যোগ করলে, আরগুলোকে যোগ করলে কি পাচ্ছি, rj, মানে যে বছরের আয় প্রত্যাশিত আয়, যে বছর বলতে এখানে 1, 2, 3, 4, 5 থেকে অসংখ্য বছরকে আমরা j দিয়ে দেখিয়েছি। তাহলে ধরি 5 বছরের আয়, 3 বছরের আয়, 1 বছরের আয়, যাই হোক, মনে করি এটা 5 বছরের আয়, তাহলে rj। আর 5 বছরের এই সুদের বারটা করণ 1 + i⁻j, অর্থাৎ এটাও কিন্তু j। তাহলে আমাদের সূত্রটি সামেশন করলে দাঁড়ালো এই, অর্থাৎ 1 নাম্বার বছরের বারটাকৃত সুদের হার, 2 নাম্বার বছরের বারটাকৃত সুদের হার, 3 নাম্বার বছর n সংখ্যক বছরের বারটাকৃত সুদের হার যোগ করলে এগুলো সব আরগুলোকে জে দিয়ে দেখাচ্ছি, এবং এই সুদের হার, বারটাকৃত সুদের হারকে আমরা জে দিয়ে দেখাচ্ছি। তাহলে কি হলো, rj/1 + i⁻j। এখানে যে এই যে 1 থেকে 1, 2, 3 n সংখ্যক বছর। এখন কোনো প্রকল্প 1 বছর মেয়াদি হলে সূত্রটি হবে টিপিভি = r0/1 + r। আর যদি এটাকে আমরা নিচের উদাহরণ দিয়ে দেখাই, তাহলে মনে করে আমরা একটা ছকের মাধ্যমে তোমাদেরকে বিষয়টি স্পষ্ট করব। প্রকল্পের নাম এ, বি, দুটো প্রকল্পের সাথে তুলনা করে রেশনাল প্রডিউসার দেখবে যে তার কোন প্রকল্পটি বেশি লাভজনক, এবং সে সেখানেই সিদ্ধান্ত নেবে বিনিয়োগের। তাহলে আমরা দেখে নিই এই চার্টের মাধ্যমে কোন প্রকল্পটি লাভজনক এবং প্রডিউসার কোন প্রকল্পে বিনিয়োগ করবে। তাহলে এটি প্রকল্প এ, বি দুটো ধরে নিয়েছি। প্রকল্পের ব্যয় হচ্ছে সি, টাকা দিয়ে পরিমাপযোগ্য। 1 নাম্বার প্রকল্পের ব্যয় 5,000 টাকা, আর দ্বিতীয় প্রকল্পের ব্যয় 8,000 টাকা, কারণ একটা প্রকল্পের এক রকম খরচ হবে, সমান সমান হবে এমনটি নয়। আর সম্ভাব্য আয়, তাহলে যেখানে খরচ বেশি সেখানে সম্ভাব্য আয় বেশি হবে, যেখানে খরচ কম সম্ভাব্য আয়ও কম হবে। তাহলে সম্ভাব্য আয় r0 টাকা দিয়ে আমরা দেখাচ্ছি। এই প্রকল্পের বছর শেষে সম্ভাব্য আয় 7,000 টাকা, খরচ 5,000 টাকা। আর সুদের হার বারটা কিন্তু আমরা যা চক্রবৃদ্ধি হারে সুদের হারটা ধরে নিয়েছি তা 10%, মানে 100 টাকায় 10 টাকা। তাহলে আমাদের সূত্রটি কি দাঁড়াচ্ছে, টিপিভি = আমার প্রত্যাশিত আয় কত, 7,000,
প্রত্যাশিত আয়ের নিচে আমার কি রয়েছে, সূত্রের একটা 1 রয়েছে, আর সুদের হার কত, 10। তাহলে একে বারটা করলে, সুদের হারে বারটা করলে 10 টাকা কত আসে, এখানে আমার 0.1 আসে, 0.1 আসে। এখন আমাদের এই যে তাহলে 1.1 অর্থাৎ 7,000কে 1.1 দিয়ে যোগ করলে আমাদের ফলাফল দাঁড়াচ্ছে 63.64। আর এটি আমাদের কি বর্তমান প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু যদি এত হয় অর্থাৎ 6,363 টাকা 64 পয়সা, তাহলে এখন দেখো খরচ হচ্ছে কত, খেয়াল করে দেখো এখানে খরচ কত, খরচ হচ্ছে 5,000 টাকা। আর আমাদের প্রকল্প থেকে আয় হচ্ছে 6,363 টাকা 64 পয়সা। তাহলে খরচ বাদ দিলে আমাদের কত থাকছে, এটা তুলনা করে দেখতে হবে। খরচ বাদ দিলে, খরচ বাদ দেবো না, খরচের সাথে শুধু তুলনা করা, যে এখানে 6,000 সামথিং আর এখানে 5,000, তাহলে এখানে কি বর্তমান মূল্য প্রেজেন্ট ভ্যালু বেশি আর খরচ কম। বিষয়টা আমরা এভাবে দেখাই। মন্তব্যে দেখো টিপিভি গ্রেটার দ্যান সি, অর্থাৎ টোটাল প্রেজেন্ট ভ্যালু বেশি এবং খরচ কম, তাহলে প্রকল্পটি হবে আমাদের জন্য কি লাভজনক প্রকল্প। এখন দেখো তাহলে বি প্রকল্পটি আমরা দেখে নিই। বি প্রকল্পে খরচ 8,000 টাকা, সম্ভাবনার আয় হচ্ছে 8,500 টাকা, সুদের হার একই রয়েছে। তাহলে বর্তমান মূল্যের সূত্রটি টিপিভি ইকুয়াল দাঁড়াবে কি এই প্রকল্পের ব্যয়, এটা হচ্ছে 8,500 হবে। এখানে সম্ভাব্য আয় আসবে, সম্ভাব্য আয় আসবে 8,500, আর সূত্রের 1 প্লাস 0.1, তাহলে এখানে কত আসে 1 টাকা 10 পয়সা। তাহলে এই যে 1 টাকা 10 পয়সা দিয়ে এই প্রত্যাশিত আয় এটি হবে, এটি নয়, এখানে এটি ভুল হয়েছে, এটি এই সম্ভাব্য আয়কে এই 1.1 দিয়ে ভাগ দিলে আমাদের দাঁড়ায় 7727.27। তাহলে এটা দাঁড়াচ্ছে টোটাল প্রেজেন্ট ভ্যালুটা কি হচ্ছে, টোটাল প্রেজেন্ট ভ্যালু তোমরা খেয়াল করো, আমাদের কস্ট হচ্ছে এই যেটা কমে গিয়েছে এটা বাড়বে, হ্যাঁ এখন যা দাঁড়িয়েছে তাতে কিন্তু আমাদের এখানে আয়, আমরা একটু তুলনা করে দেখি, আমাদের খরচে আয়, খরচে আয়, তাহলে প্রকল্পটি আমাদের প্রকল্পের ব্যয় বেশি, এটিও গ্রেটার দেন হবে, প্রকল্পের হচ্ছে যে ব্যয় চাইতে আয় বেশি, প্রকল্পের ব্যয় চাইতে যতক্ষণ আয় বেশি হবে ততক্ষণ প্রকল্পটি লাভজনক হবে, টিপিভি লেস দ্যান সি হবে। এখন এই তালিকার ফলাফলে দেখা যাচ্ছে তাহলে এই প্রকল্পটি লাভজনক। এবং বি প্রকল্পটি, এখানে বিষয়টি উল্টে গেছে, এইটাই 8,500 এখানে, 8,000 এখানে আসবে, এবং প্রকল্পটি তাহলে কি হবে অলাভজনক হবে। এখন দাঁড়িয়ে গেছে লাভজনক, হ্যাঁ এটি আমি খেয়াল করিনি, এটি প্রকল্প লাভজনক দাঁড়িয়ে গিয়েছে। যাই হোক, এক্ষেত্রে বিনিয়োগকারী এই প্রকল্পেও বিনিয়োগ করতে পারবে, অবস্থা যা দাঁড়িয়েছে বি প্রকল্পে দুটোই লাভজনক, কিন্তু এটা হবে খরচ হবে 8,500 আর প্রত্যাশিত আয় হবে 8,000, সেক্ষেত্রে খরচ হচ্ছে যে খেয়াল করে দেখো তোমরা, এই যে আর 0 কম হবে, খরচ বেশি হবে, হলে এটি অলাভজনক হবে। আমরা এটাকে দুটো লাভজনক এসে গিয়েছে, আমরা একটাকে অলাভজনক দেখাতে পারি, একটাকে লোকসান দেখাতে পারি। এবার দেখো যে এক্ষেত্রে বিনিয়োগকারী এ প্রকল্পে বিনিয়োগ করবে এবং বি প্রকল্প পরিত্যাগ করবে। এখন তাহলে নেট বর্তমান মূল্য, আমরা এতক্ষণ প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করলাম,
এখন নিট প্রেজেন্ট ভ্যালু কিছুই না, মোট প্রকল্পের আয় থেকে বর্তমান মূল্য টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে টোটাল প্রেজেন্ট কস্ট বাদ দিলে যা থাকে তাকে নিট প্রেজেন্ট ভ্যালু বলা হয়। অর্থাৎ আমরা নিট হচ্ছে টোটাল প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে শুধু ব্যয়ের সাথে আয় তুলনা করেছি, আর এখানে সরাসরি মোট আয় থেকে ব্যয় বাদ দিলে কি থাকে সেটা দেখা। অর্থাৎ নিট বর্তমান মূল্য ওই মূল্যকে বলা হয় যা প্রকল্পের মোট বর্তমান মূল্য থেকে প্রকল্পের মোট ব্যয় বাদ দিলে যা থাকে তাকে এনপিভি বলা হয়। যেমন এনপিভি ইকুয়াল টিপিভি মাইনাস সি। অর্থাৎ এখানে মোট বর্তমান মূল্য, টিপিভি নিট প্রেজেন্ট ভ্যালু, নিট বর্তমান মূল্য, আর সি হচ্ছে প্রকল্প ব্যয় বা টোটাল প্রেজেন্ট কস্ট বলা যায়, টিপিসিও বলা যায়, একে প্রকল্প ব্যয় বলে। এখন এনপিভি নির্ণয় করে প্রকল্পের গ্রহণযোগ্যতা যাচাই করা যায়। ওখানে আমরা টোটাল প্রেজেন্ট ভ্যালু বিবেচনা করে প্রকল্প বাছাই করলাম, আর এই পদ্ধতির ক্ষেত্রে নিট প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করে প্রকল্প বাছাই করতে হবে। এখন দেখো, তাহলে এখন আমরা দেখি এক্ষেত্রে দেখো নিট প্রেজেন্ট ভ্যালু যদি বেশি হয় শূন্য অপেক্ষা তাহলে প্রকল্পটি লাভজনক, আর নিট প্রেজেন্ট ভ্যালু যদি শূন্য অপেক্ষা কম হয় তাহলে প্রকল্প অলাভজনক। এখন আমরা এই বিষয়টি তালিকার মাধ্যমে দেখাবো। এখানে আমাদের আগের মতো দুটো প্রকল্প রয়েছে, আমাদের আগের মতো খরচ রয়েছে। এখানে আমরা দেখছি, এইখানে তোমরা খেয়াল করে দেখো যে আমাদের ব্যয় চাইতে আয় বেশি, তাহলে এখানে আমাদের যা ফলাফল দাঁড়াচ্ছে ফলাফলের দিকে দেখো, এই খরচ আর এই হচ্ছে আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু। তাহলে খরচ হচ্ছে 5,000 আর নেট প্রেজেন্ট ভ্যালু হচ্ছে যে বিয়োগ করে 13,064 কি দাঁড়ালো, কি দাঁড়ালো নেট প্রেজেন্ট ভ্যালু, এখানে একটা শূন্য হতো। নেট টোটাল প্রেজেন্ট ভ্যালু এটা চাইতে বেশি। আবার তোমার বি প্রকল্পে হচ্ছে যে প্রকল্প ব্যয় 8,000 আর নেট প্রেজেন্ট ভ্যালু কম। এটা আমরা পেয়েছি কোন যা থেকে দেখো, টোটাল প্রেজেন্ট ভ্যালুটা আমরা এই তালিকা থেকে নিয়েছি। টোটাল প্রেজেন্ট ভ্যালু তোমরা খেয়াল করে দেখো 6,363, হ্যাঁ, এখন 63, তাহলে আমাদের এইটা দেখো 6,363 হচ্ছে আমার কি টোটাল প্রেজেন্ট ভ্যালু, আর খরচ প্রকল্প ব্যয় কম, তাহলে আমার প্রাপ্তি বেশি। এখন এর মধ্যে থেকে খরচ কত, 5,000 বাদ দিলে আমার অতিরিক্ত প্রফিট থাকছে কত, অতিরিক্ত প্রফিট থাকছে 1,363.64 পয়সা। তাহলে এখানে নিট প্রেজেন্ট ভ্যালু কিন্তু শূন্য অপেক্ষা বেশি, কারণ এই অ্যামাউন্টটি কম নয়, এটা শূন্য চাইতে বেশি না, এই ডিজিটটা 1,363 টাকা, এটি কিন্তু নিট প্রেজেন্ট ভ্যালু শূন্য অপেক্ষা বেশি, তাহলে এই প্রকল্পটি লাভজনক। অর্থাৎ আমরা যা আগে নিট প্রেজেন্ট ভ্যালু উপরের তালিকায় পেয়েছি তা থেকে ব্যয় বাদ দিলে যা থাকছে সেটি আমাদের নিট প্রেজেন্ট ভ্যালু, অতিরিক্ত লাভ। অর্থাৎ নিট মুনাফা আমার কতটুকু থাকছে, নিট মুনাফা থাকছে 1,363 টাকা 64 পয়সা, যা শূন্য অপেক্ষা বেশি, অতএব এই প্রকল্পটি লাভজনক। আর বি প্রকল্পে এসে তোমরা দেখো আমরা নিট প্রেজেন্ট ভ্যালু উপর থেকে নিয়েছি, উপরের তালিকা থেকে। এটি কিন্তু আমার মোট আয় থেকে কম, এটি 7,727 টাকা 27 পয়সা, আর এখানে আমার প্রকল্প ব্যয় 8,000 টাকা, তাহলে আমার মাইনাস হচ্ছে, অর্থাৎ আমার খরচ, আমার আয় কম খরচ বেশি, এখানে একটি শূন্য হবে, 8 হয়েছে 8,000 হবে, তাহলে এখন মাইনাস করলে কি দাঁড়ালো 0.272, অর্থাৎ 272 টাকা 73 পয়সা লস হচ্ছে। অতএব এই প্রকল্পটি লোকসান হবে, লাভজনক হবে না। আসলে মৌলিক বিষয় হচ্ছে প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে খরচ তুলনা করছে যে খরচ বেশি না, আয় উৎপাদন বেশি। আর নিট প্রেজেন্ট ভ্যালুর কাছে আমরা দেখছি যে আয় থেকে খরচ বাদ দিলে কয় টাকা লাভ থাকে, যদি লাভ থাকে তাহলে প্রকল্পে বিনিয়োগ করব, আর যদি দেখি যে ব্যয় বেশি
ব্যয় বাদ দিলে মোট আয় থেকে কিছু টাকা ঋণাত্মক এসে যায়, তাহলে প্রকল্পটি অলাভজনক। সেক্ষেত্রে কোনো রেশনাল প্রডিউসার বিনিয়োগ করবে না, এবং প্রকল্প বাছাইয়ের ক্ষেত্রে প্রডিউসার 1 নম্বর প্রকল্পকে বেছে নেবে, 2 নম্বরকে সে প্রত্যাখ্যান করবে। এভাবে টোটাল প্রেজেন্ট ভ্যালু এবং নেট প্রেজেন্ট ভ্যালুর মাধ্যমে একজন প্রডিউসার প্রকল্প বাছাই করে নেয়। লাভজনক প্রকল্পে সে বিনিয়োগ করে, আর যেখানে অলাভজনক সে প্রকল্পে বিনিয়োগ করে না। আশা করছি তোমরাও ভবিষ্যতে কাজ করলে এভাবে প্রকল্প বাছাই করে নিয়ে কাজ করবে এবং তোমাদের এই শিক্ষা বাস্তব জীবনে কাজে লাগাবে। আজকে এখানেই, তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।